বছরের পর বছর, দশকের পর দশক নিয়ম নীতি সীমান্তের যাবতীয় নিয়ম কানুনকে তোয়াক্কা না করে, বৈদেশিক নীতি থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ককে গুরুত্ব না দিয়ে লাগাতার আক্রমণ সানানোর চেষ্টা, আর বারংবার পরাস্ত হওয়ার পরও তাদের শিক্ষা হয়নি। তাই এবার পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ভারত কড়া পদক্ষেপ গ্রহণ করবে। টার্গেট পাকিস্তান। তার কারণ ৯৯-এর কার্গিল যুদ্ধ হোক বা ১৯-এর সার্জিক্যাল স্ট্রাইক, বারংবার জবাব পেয়েছে যোগ্য ভারতের কাছ থেকে পাকিস্তান, কিন্তু ফেরেনি, তাদের অবস্থান বদলায়নি। জিরো আওয়ারে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজ্ঞ সোহার। আজ টার্গেট পাকিস্তান এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জিরো আওয়ারে আমাদের সঙ্গে রয়েছেন, এই পরিস্থিতির দিকে ধারাবাহিকভাবে নজর রাখছেন। আজ বিস্তারিত ব্যাখ্যায় যাব। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, স্বাগত। সত্যজিৎ, আজকে টার্গেট পাকিস্তান সীমান্ত নিয়ে ভারত চীন সম্পর্ক এখন অনেকটাই স্বাভাবিক। উত্তর পূর্ব সীমান্তে সেনা কমানোর কাজ শুরু হয়েছে, অন্যদিকে কাশ্মীর জুড়ে এখন বাড়ছে সেনা সজ্জা, প্রস্তুত রাখা হয়েছে জেট ফাইটার কমান্ডোদের। ফের কি তবে সার্জিক্যাল স্ট্রাইক? আতঙ্কিত পাকিস্তান, দ্বারস্থ হচ্ছে রাশিয়ার। তার কারণ ভারত চীন সম্পর্ক, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন। এমতো অবস্থায় পাকিস্তানের আগ্রাসন, পাকিস্তানের জঙ্গি দমনে কোনো ভূমিকা না নিয়ে ভারতকে আক্রমণ করার চেষ্টা, লাইন অফ কন্ট্রোলে ভারতের এলাকায় সীমানায় ঢুকে পাকিস্তানের এই বারংবার যে কার্যকলাপ, তার পরিপ্রেক্ষিতেই আজ টার্গেট পাকিস্তানে আমরা আলোচনা করব। একই সঙ্গে আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত সেনা কর্তা উৎপল ভট্টাচার্য, তিনিও রয়েছেন। তবে প্রথমেই চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়, এই পরিস্থিতি সত্যজিৎ ১৯৯৯-এর ব্যাখ্যায় আমরা গিয়েছিলাম কার্গিল যুদ্ধ ২০১৯-এ যখন সার্জিক্যাল স্ট্রাইক হলো, যে পরিস্থিতি, তারপরেও পাকিস্তান কিন্তু সম্প্রতি গত এক সপ্তাহের মধ্যে একের পর এক ঘটনা, কোথাও জঙ্গি হামলা, কোথাও সেনা কনভয় হামলা, কোথাও অ্যাম্বুলেন্সে হামলা, এবং গতকালও ২ ভিলেজ ডিফেন্স ফোর্স তাদের মৃত্যু হলো। সত্যজিৎ, একদমই তাই। তুমি যে ছবিটা দেখবে, যেটা অভিক জানাচ্ছিলেন, যে পরিষ্কারভাবে যে ছবিটা হচ্ছে তা হলো যে রিসেন্টলি ব্রিক্স সম্মেলনের পর থেকে আমরা দেখছি যে উত্তর পূর্ব সীমান্ত, তুমি নিজেও দেখেছো যে উত্তর পূর্ব সীমান্ত অনেকটাই শান্ত, এবং তারপর থেকে অদ্ভুতভাবে পাকিস্তান লাগাতার একেবারে বারে বারে কখনো জম্মুতে, কখনো পাঞ্জাবের একটা অংশ থেকে নির্দিষ্টভাবে ড্রোন পাওয়া গেছে, চীনা মেড ড্রোন পাওয়া গেছে, এবং এই ছবিগুলো বারে বারে বলছে যে পাকিস্তান কিছু করতে চাইছে কাশ্মীরে। এবং যে তথ্য গোয়েন্দা সূত্রে সামনে আসছে যে দুটি জঙ্গি গোষ্ঠী, জয়সি মোহাম্মদ এবং লস্করে তৈবা, অদ্ভুত বিষয় হলো এই জয়সি মোহাম্মদ এবং লস্করে তৈবা এরা সরাসরি নামে না এসে নির্দিষ্টভাবে টাইগার রেজিস্ট্যান্স ফোর্স অর্থাৎ টিআরএফ এবং প্যাপ, এই দুটো নামে তারা এই মুহূর্তে কাশ্মীর এবং জম্মু অর্থাৎ জম্মু কাশ্মীর জুড়ে, সীমান্ত জুড়ে, পাঞ্জাব জুড়ে তারা অশান্তি ছড়াতে চাইছে। এবং সেটা জানার পরেই গোয়েন্দা রিপোর্ট বলছে যে পাক অকুপায়েড কাশ্মীর অর্থাৎ পাক অধিকৃত যে কাশ্মীর রয়েছে, সেখানের যে কোটলি এবং সেখানকার রাজধানী মুজাফফরাবাদ, সেখানে অন্তত ৫০টি জঙ্গি লঞ্চপ্যাড, নতুন করে জঙ্গি লঞ্চপ্যাড তৈরি হয়েছে, যেখানে যে ছবি উঠে আসছে প্রচুর পরিমাণে লস্করে তৈবা এবং জয়সি মোহাম্মদের যারা জঙ্গি, তার সঙ্গে পাক আর্মির অবসরপ্রাপ্ত যারা সেনা কমান্ডার, তারা যুক্ত হয়েছে, এবং বিপুল সংখ্যক তারা সীমান্ত টপকানোর চেষ্টা করছেন। এবং যে তথ্য আসার পর যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে পরপর একেবারে সীমান্ত জুড়ে তৎপরতা, এবং কাশ্মীরে প্রচুর পরিমাণে যেমন ইতিমধ্যেই প্যারা SF 9 এবং 10 সক্রিয় রয়েছে, এবং তার সঙ্গে তো যে তথ্য আসছে যে ছবি আমরা লাস্ট দুদিন দেখেছি যে এই যে রাষ্ট্রীয় রাইফেলস বা প্যারা SF 9 এবং 10-এর পাশাপাশি গরুর কমান্ডোজ এবং মার্কোসদেরও দেখা যাচ্ছে এই জম্মু কাশ্মীরে তারা নিয়ন্ত্রণে নিয়ে পড়েছেন। এবং প্রত্যেকের হাতে যেভাবে দেখা যাচ্ছে যে 6R716, একই সঙ্গে হেকলার অ্যান্ড কুচের মতো অত্যাধুনিক অস্ত্র রয়েছে, তাতে একটা সংশয় জাগছে যে কোথাও কি নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছে। কারণ কাশ্মীর জুড়ে রাষ্ট্রীয় রাইফেলস এবং অন্যান্য কমান্ডোর পাশাপাশি একেবারে মার্কোস এবং গরুর কমান্ডোদের নামিয়ে দেওয়া যাবে। আমি একটা বিষয় বলবো, এই যে স্পেশালি গরুর কমান্ডোজ এবং মার্কোস, এরা স্পেশালি এই কারণে বিখ্যাত, এরা দ্রুত আক্রমণে যেতে পারে একেবারে। এবং যেভাবে কাশ্মীর জুড়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাতে একটা ছবি পরিষ্কার করা হচ্ছে যে তাতে কি অন্য কোনো বিষয়, অন্য কোনো পরিকল্পনা করা হচ্ছে, আবার কি একটা ফের সার্জিক্যাল স্ট্রাইক। এবং যে ছবিটা উঠে এসছে যে কোথাও সেই আঁচটা বুঝতে পেরে পাকিস্তান ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছে রাশিয়া। পাকিস্তান তাদের নুন আনতে পান্তা ফুরোয় তারা এই মুহূর্তে চেয়ে বসেছে এয়ার ডিফেন্স 350
একেবারে সত্যি আমি এখান থেকে রাশিয়ার দ্বারস্থ হওয়া পাকিস্তান বারংবার চেষ্টা করেছে পার্শ্ববর্তী বেশ কিছু দেশকে ভারতকে চাপে রাখার চেষ্টা কৌশল, যদিও বারংবার ব্যর্থ হয়েছে। সত্যি আমি এখান থেকে যদি বলি যে 2014 নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর শুধুমাত্র হঠাৎ নয়, 15, 16, 17, 18 এমনকি 19-এর নির্বাচন হোক এবং তারপর পুলওয়ামা কাণ্ড সার্জিক্যাল স্ট্রাইক আমরা দেখলাম, 22-24-এ তৃতীয়বার ক্ষমতায় আসার পর কখনো সীমান্তের নিরাপত্তা নিয়ে, সুরক্ষা নিয়ে বিন্দুমাত্র যে আপোষ করা হবে না এবং যোগ্য জবাব দেওয়া হবে, এটা বারংবার বলেছেন। কিন্তু পাকিস্তানের এই আগ্রাসন, আজ এখান থেকে জানাবো যে ব্রিক্স সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে আলাদা প্রধানমন্ত্রীর বৈঠক, ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন, যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর বন্ধুস্থানীয় একটা সুসম্পর্ক সবাই জানে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আন্তর্জাতিক স্তরে চীন বা আমেরিকা যদি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে, তাহলে রাশিয়ার সমর্থন কি পাকিস্তানের পাওয়ার সম্ভাবনা আছে? আর পাকিস্তান তাহলে এত আগ্রাসন দেখাচ্ছে কিসের ওপর ভর করে? একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই মুহূর্তে যে ছবি উঠে আসছে, যেটা আমাদের একটা খুব মাথা ব্যথার কারণ ছিল চীন, কিন্তু ডিসএনগেজমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গেই সেটা অনেকটাই মিটেছে এবং যে ছবিটা ক্রমশ পরিষ্কার হচ্ছে যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো ভারতের, এবং যে ছবি উঠে আসছে পাকিস্তান দ্বারস্থ যে ভ্লাদিমির পুতিনের রাশিয়া, তারা বলছে আমাদের এয়ার ডিফেন্স 350 দাও, কারণ ভারতের হাতে রয়েছে এই মুহূর্তে এয়ার ডিফেন্স 400 S-400। এবং যেটা নির্দিষ্টভাবে যে ছবিটা উঠে আসছে যে পাকিস্তান কি কোথাও আতঙ্কে ভুগছে, কারণ তোমাকে বলার যে ছবিটা উঠে আসছে যে আম্বালা এবং শ্রীনগর, এই দুটি যে এয়ারবেস, সেখানে সুখোই এবং রাফায়েলগুলোকে রেডি করা হচ্ছে বলেই বিভিন্ন সূত্র থেকে খবর উঠে আসছে। তাহলে কি ফের সার্জিক্যাল স্ট্রাইক? আমাদের সঙ্গে প্রাক্তন সেনাকর্তাও রয়েছেন, একেবারে উৎপল ভট্টাচার্য রয়েছেন। উৎপল বাবুকে স্বাগত এবং সরাসরি চিফ রিপোর্টার সত্যেন মুখোপাধ্যায় প্রশ্ন উৎপল বাবুর কাছে। যে বিষয়টা উঠে আসছে তাতে আমরা বলছি না যে এক্ষুনি কোনো যুদ্ধ পরিস্থিতি, কিন্তু একটা সম্ভাবনা উঠে আসছে, কারণ পাকিস্তান গতকাল 7ই নভেম্বর আমরা গতকালও দেখেছি যে পাঞ্জাব থেকে পাকিস্তানি ড্রোন মিলেছে এবং দুজন যে স্থানীয় ডিফেন্স কমিটির মেম্বার তাদেরকে হত্যা করেছে পাকিস্তানি জঙ্গিরা, অর্থাৎ জয়সে মোহাম্মদ লস্কর এবার মদতপুষ্ট জঙ্গিরা হত্যা করেছে। এবং এই সমস্ত অপারেশনে যেমন ভারতীয় রাষ্ট্রীয় রাইফেলস যাচ্ছে, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গরুর কমান্ডোসদের দেখা যাচ্ছে, মার্কোসে দেখা যাচ্ছে, তারা একেবারে মাস্ক মুখে একদম আবদ্ধ করে তারা নামছেন এই সমস্ত, এবং প্রত্যেকে অত্যাধুনিক অস্ত্র নিয়ে। পাশাপাশি ড্রোনসগুলোকে অ্যাক্টিভ করা হয়েছে, মানে যে সমস্ত হেরান বা বড় বড় যে ড্রোনসগুলো কেনা হয়েছিল ভারতের তরফে ইসরায়েল থেকে, সেগুলো সীমান্তে একেবারে সক্রিয় করে দেওয়া হয়েছে। ফলে এই ছবিটা কি কোথাও আরও একটা সার্জিক্যাল স্ট্রাইকের আগের মুহূর্তের ছবি হতে চলেছে, কারণ পাকিস্তান এয়ার ডিফেন্সকে শক্তিশালী করতে রাশিয়া দ্বারস্থ হয়েছে। দেখুন, এটা হচ্ছে নভেম্বরের দ্বিতীয় হপ্তাহ, এর পরে কিন্তু পাঁচগুলো একদম বরফে জমে যাবে আর ওখান থেকে ইনফিল্ট্রেশন একটু মুশকিল হবে। ঠিক এই সময়টায় যেমন আপনারা বললেন, অনেক স্লিপার সেল অল অ্যালং মুজাফরবাদ, কোটলি, স্কারদু, এইসব জায়গাগুলো ওরা মিলিটেন্ট ক্যাম্প করে, মানে বর্ডারের থেকে 5 থেকে 10 কিলোমিটারের পেছনে। তার সঙ্গে মদত থাকে পাকিস্তান রেগুলার আর্মি, রিটায়ার্ড তো থাকেই, তাদের যতগুলো লোক এর ভেতরে ঢোকানো যায়। আর তারপরে আমাদের 2-3টে অনেক ভালো ভালো জিনিস হয়েছে ডেমোক্রেসিকে শক্ত করার জন্যে। এই বছরের আমাদের কি হয়েছে, পার্লামেন্টারি ইলেকশন হয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীরে ভোট পড়েছে 40%-এর ওপরে, যেখানে 7 থেকে 11% পড়তো। তারপরে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে, অ্যাসেম্বলি ইলেকশনের পর মিনিস্ট্রি ফর্ম হয়ে গেছে। তারপরে এতগুলো কাজ যখন হয়েছে, পাকিস্তান তো এমন কিছু করবে না যাতে আমাদের সুবিধা হয়। তো পাকিস্তানের সঙ্গে আমাদের গান টাইট অবস্থা, কিপ দ্য পাউডার ড্রাই অবস্থায় তো থাকতেই হবে। আপনি যেমন বললেন, হালওয়ারা থেকে আম্বালা থেকে সব জায়গায় আমাদের বিমান, যেখানে সুপার 7, জাগুয়ার, মিগ সব আছে, সেগুলোকে একদম প্রস্তুত রাখা হয়েছে। সেগুলো পার্ট অফ দ্য রেগুলার ড্রিল। এখনো আমি সেভার র্যাটলিং, মানে কালকেই আমরা কোনো ওদের পাকিস্তানে ঢুকে যাব সেরকম কোনো অবস্থা নেই। দেখুন, ওরা তো বিশ্বাসঘাতকতা আরম্ভ করেছে, সেই নিয়েই তো কার্গিল ওয়ার মানে কি? কার্গিলে 1999 এটা হলো কেন? যে সামার পজিশন আর উইন্টার পজিশন আলাদা ছিল, ওরা পেছনে যায়ই নেই ডিউরিং উইন্টার, কেননা ওদের মাথায় এটা ছিল
কাজে বিশ্বাস বলে যে জিনিসটা, ট্রাস্ট ডেফিসিট বলে যে কথাটা বলি, ট্রাস্ট ডেফিসিট নয়, কোনো ট্রাস্টই নয় ওদের উপরে। সেই জন্যে আমাদের সবসময় প্রস্তুত থাকতেই হবে। আর আপনারা যে বললেন না চায়নার সঙ্গে জায়গাগুলো সব ডিসেনগেজমেন্ট হয়ে গেছে, এখন একজন আরেকজনের এরিয়ায় বাফার জোনে পেট্রোলিং করতে পারবে, কিন্তু তা হলেও সেখানেও আমাদের অ্যালার্ট থাকতে হবে। কাজে সৈন্য সংখ্যা কমানোর কোনো কথাই উঠতে পারে না। সেই জন্যে আমাদের দেশে মানে পলিটিক্যাল লিডারশিপের আন্ডারে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো একদম ঠিক ব্যবস্থা, এবং সেগুলো উই হ্যাভ টু কিপ আওয়ারসেলফ রেডি অল দ্য টাইম। স্যার একটা প্রশ্ন আপনার কাছে আসবো যে ছবিটা যে কারণে এই আশঙ্কাটা বা এই বিষয়টা উস্কে যাচ্ছে যে ফের কি সার্জিক্যাল স্ট্রাইক, তার কারণ আমরা সেই তথ্য আসবো। তার আগে একটা কথা আপনাকে বলে রাখি যে পাকিস্তান রাশিয়ার কাছে ইতিমধ্যে S-350 চেয়ে বসে আছে, যদি রাশিয়া দেবে কিনা এ নিয়ে প্রবল প্রশ্ন আছে। পাকিস্তানের হাতে HQ-9 বলে যে এয়ার ডিফেন্স সিস্টেম চায়না থেকে দেওয়া এই সিস্টেমটি আছে। আপনি নিশ্চয়ই মনে করতে পারবেন যে একটা ব্রাহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র যেটা ভারতের হরিয়ানা থেকে হট করেই ভুল করে হয়তো পাকিস্তানের দিকে চলে গেছিলো, এবং যেটা মিয়াচুন্নু এলাকায় গিয়ে আছড়ে পড়ে সেখানকার বেশ কিছু জঙ্গি লঞ্চ প্যাডকে ধ্বংস করেছিল। 3 দিন একদম রেডে করে পাকিস্তান নেমে পড়েছিল মার্কেটে, এবং পরে ভারত বলল যে ভুল করে সেটা হয়েছে। ফলে পাকিস্তান সেই ঘটনাটা মাথায় রেখে ফের আরেকটা এই ধরনের ঘটনা হতে পারে, বা ভারতের তরফে সার্জিক্যাল স্ট্রাইকের প্রবণতা সেই কারণে কি রাশিয়ার দ্বারস্থ হয়েছে? কারণ ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত মধুর, সেটা একটা কারণ হতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, ওদের অ্যান্টি এয়ারক্রাফট ফোর্সেস বেশ ভালো, খারাপ নয়। আমরা S-400 নিয়েছি, আমাদের তার আগেও অনেক অ্যান্টি এয়ারক্রাফট গ্রিড খুব পাকাপোক্ত, কিন্তু পাকিস্তানেরও অতটা খারাপ নয়। আপনার মনে আছে সার্জিক্যাল স্ট্রাইকের পরেই 2 দিনের মধ্যে ওদেরও কিছু জাহাজ আমাদের এখানে চলে এসেছিল, বর্তমানকে ওইদিকে ঝাঁপাতে হয়েছিল। সে যাই হোক, কিন্তু ব্যাপার কি, সেটা তো চলতেই থাকে। ওরাও রাশিয়ার থেকে ইকুইপমেন্ট নিতে থাকবে, কেননা যে এডি সিস্টেমটা ওদের HQ সিস্টেম চায়না থেকে নিয়েছে বললেন, ওটা একটু প্রিমিটিভ এখন। ওর থেকে S-300, S-400 বা S-350 এগুলো অনেক উন্নত, সেগুলো ওদেরও ইচ্ছে তো ওগুলো অ্যাকোয়ার করা। অ্যান্ড এই ইচ্ছের জায়গা থেকে উৎপলবাবু একটা বিষয় বোঝার চেষ্টা করব, 2020, 21, 22, 23 এই 4 বছরকে অতীতে রেখে যদি 24-এর দিকে তাকাই, চীনের সঙ্গে ভারতের গত 4 বছরের যে সম্পর্কে একটা কোথাও দূরত্ব, কোথাও একটা সীমান্ত নিয়ে, অর্থাৎ পূর্ব অংশ নিয়ে, LOC নিয়ে, লাইন অফ কন্ট্রোল নিয়ে যে দূরত্ব ছিল, অন্যান্য ক্ষেত্রে যে একটা মন কষাকষির ব্যাপার ছিল, অনেকটাই মিটে গিয়েছে, এবং ব্রিক্স সম্মেলনে তার প্রতিফলন দেখতে পেয়েছি আমরা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিরে আসার পরিপ্রেক্ষিতে ভারত সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা পূর্ণ সমর্থন পাবে। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আগের তুলনায় অনেকটা বেশি মধুর হয়েছে। অতীতে পাকিস্তান যেভাবেই যার কাছ থেকে যাই সাহায্য পেয়ে থাক না কেন, আজ 24-এর শেষ গোড়া এসে, অর্থাৎ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরু, এখন কি আর তা পাওয়ার সম্ভাবনা আছে, নাকি পাকিস্তান ক্রমশ আরও কোণঠাসা হচ্ছে বিশ্বের দরবারে? শুনুন, এই ডিপ্লোমেসি গেমটা একটু কমপ্লিকেটেড। এখন চায়নাও ব্যাকফুটে হয়তো একটু বেশি চলে যেতে হবে বিকজ অফ ডোনাল্ড ট্রাম্পস রিটার্ন। তো চায়না যখন ব্যাকফুটে যাচ্ছে, চায়না যখন ডিসএনগেজমেন্ট করছে, আপনি জানেন কি, চায়না হয়তো পাকিস্তানকে উস্কুচ্ছে, আমরা তো এখান থেকে সরে এলাম, আমাদের ডিমিলিটারাইজ জোন হয়ে যাচ্ছে, আমাদের বাফার জোনে জয়েন্ট পেট্রোল আসবে ওদের, তোরা একটু ওদিকটা ব্যস্ত রাখ, তোরাও এমন কিছু কাজ কর যাতে ওদিক থেকে ট্রুপস এরা বেশি সরিয়ে আবার এদিকে না আনতে পারে। একটা কথা মনে রাখবেন, China has got the 100% support from Pakistan. Pakistan can depend on 100% support from China. কাজে চায়নার সঙ্গে যেগুলো হচ্ছে খুব ভালো ইঙ্গিত, আশা করি এটা ভালো ফলও হবে, কিন্তু বিশ্বাস যেটা, সেটা চায়নাকেও করা যায় না, যেমন পাকিস্তানকে একদম করা যায় না। সেই হিসেবে যে গেমটা বলছেন, ওরা রাশিয়ার কাছে চলে যাচ্ছে, আমাদের সঙ্গে চায়নার সম্পর্ক ভালো হচ্ছে বা হচ্ছে বলে, সেটা একটা কথা মনে রাখবেন যে চায়না ওরা হয়তো এগুলো হয়তো খানিকটা, আমি বলবো পাকিস্তানের রিসেন্ট যেগুলো হচ্ছে
সেগুলো অনেকটা চায়না স্পন্সার্ড। একেবারে, এবং এই সাম্প্রতিক ঘটনা যদি তাই হয়ে থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে আর কি কি পরিস্থিতি সামনে আসতে পারে, সেখান থেকেই অবসরপ্রাপ্ত সেনাকর্তা আমাদের সঙ্গে রয়েছেন উৎপল ভট্টাচার্য, চিফ রিপোর্টার সতীশ মুখোপাধ্যায় রয়েছেন জিরো আওয়ারে। ফিরছি খুব দ্রুত একটা বিরতির পর, সঙ্গে থাকুন। সীমান্তে বারংবার নিয়ম নীতি লঙ্ঘন এবং তারপর এবার ভারতের কড়া অবস্থান। টার্গেট পাকিস্তান, তার কারণ সার্জিক্যাল স্ট্রাইক হোক বা কারগিলের যুদ্ধ, বারংবার যোগ্য জবাব পাওয়ার পরেও তাদের শিক্ষা হয়নি। আর এবার এমতো অবস্থায় যখন পাকিস্তানের ব্যবস্থা গ্রহণের ছবি দেখা যাচ্ছে, বিভিন্নভাবে সীমান্তে একটা যুদ্ধের পরিস্থিতির মতো ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমতো অবস্থায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আগেই স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন এটা ভারতেরই অংশ। কি বলেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেখুন। पाकिस्तान के पास पाक ऑक्युपाइड कश्मीर की बात न करो। मैं आज सेरामपुर की धरती पर कहकर जाता हूं, राहुल बाबा आपको डरना है तो डरिए, ममता दीदी आपको डरना है तो डरिए, ये पाक ऑक्युपाइड कश्मीर भारत का है और हम उसको लेकर रहे हैं। একেবারে সরাসরি চিফ রিপোর্টারের কাছে চলে যাবো। সত্যি একটা বিষয় স্পষ্ট যে ভারতের অবস্থান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারংবার কিন্তু কোথাও যে নমনীয়তা আপোষ করার জায়গা নয়। এমতো অবস্থায় আজ পাকিস্তান যখন আবার নিজেদের বাঁচার তাগিদে এক প্রকার আন্তর্জাতিক বাজারে যেভাবে আর্থিক সংকট, নানা রকম প্রতিকূলতার মধ্যে পাকিস্তান রয়েছে, তারপরও এই ধরনের কার্যকলাপ লাগাতার যে চালিয়ে যাচ্ছে, সম্প্রতি এক সপ্তাহের মধ্যে তার অনেক উদাহরণ এসছে। এমতো অবস্থায় রাশিয়া, চীন, আমেরিকা, এদের অবস্থান কি হতে পারে? খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা বিষয় তো পরিষ্কার যে কার্যত নুনান্তে পান্তা ফুরোচ্ছে পাকিস্তানের, এবং সেই নুনান্তে পান্তা ফুরোনোর জন্য পাকিস্তান যদি এখন রাশিয়ার কাছে S-350 কেনার আবেদন করে, সেটা বিশ্বের মানুষকে অবাকই করছে। তার কারণ ছবিটা হচ্ছে এরকমই অনেকটাই, যে পাকিস্তানের যে দৈন্য দশা, বাজার মূল্য মারাত্মক বেড়ে গেছে, খেতে পাচ্ছে না সেখানকার মানুষ, তা সত্ত্বেও পাকিস্তানের যে নিজস্ব একটা সবসময় যে অভিসন্ধি বা ষড়যন্ত্র ভারতের বিরুদ্ধে, সে লাগাতার চলছে। অর্থাৎ ভারতকে যে কোনোভাবে হেনস্থা করো, তাকে তার সর্বনাশের চেষ্টা করো বলে পাকিস্তানের সেনাকর্তা বা শাসকরা মনে করেন। পাশাপাশি তোমাকে বলবো যে ছবি উঠে আসছে তাতে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার, যে পাক অকুপাইড কাশ্মীরের অধিকাংশ মানুষ এটা মনে করেন যে তারা সুখে নেই, যে কারণে সেখানকার যে নাগরিক মঞ্চ তৈরি হচ্ছে রিসেন্টলি, তারা বারে বারে কাশ্মীরের দিকে লং মার্চের চেষ্টা করেছেন, ভারত আমাদের কাশ্মীরের দিকে আসার চেষ্টা করেছেন। সেই ছবিটা, সেই বিষয়টা পরিষ্কার হয়েছে, যে কারণে ভারতের তরফে বলা হয়েছিল যে যদি সেখানকার মানুষ স্বেচ্ছায় যোগদান করতে যান আন্তর্জাতিক সমস্ত রীতিনীতি মেনে, সেখানে ভারতের কোনো সমস্যা নেই। এবার যে প্রশ্নটা উঠছে, যে তথ্য একটু আগেই উৎপলবাবু বলছিলেন, যে শীত পড়ার আগেই এই লঞ্চ প্যাডগুলো সক্রিয় হয় এবং জঙ্গি প্রবেশ করিয়ে দেওয়া হয়, কখনো পাঞ্জাব, কখনো মহারাষ্ট্র, কখনো বিভিন্ন জায়গায় বিস্ফোরণ করিয়ে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করে, এবং মূলত পীরপাঞ্জাল এবং ডেরাকি গলি, এই অংশগুলো দিয়েই এই জঙ্গিদের অনুপ্রবেশ বারে হয়। সেই তথ্য গোয়েন্দারা জেনে ফেলেছেন। সে কারণেই ইতিমধ্যে মার্কোস কমান্ডোজ, গরুর কমান্ডোজ, এদেরকে নামিয়ে দেওয়া হয়েছে পুরো কাশ্মীর জুড়ে এক সাতসাজ রব, এবং পাশাপাশি অত্যাধুনিক সমস্ত আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া সেনাদের হাতে, কমান্ডোদের হাতে। এবং আমরা ছবিতে দেখাচ্ছি যে নর্দার্ন ডিভিশনের যে সেনাবাহিনীর প্রস্তুতি শুরু হয়ে গেছে, কোনো রকম অ্যাডভেঞ্চার পাকিস্তান করতে চাইলে যোগ্য জবাব। এবং যে লঞ্চ প্যাড তৈরি হয়েছে মুজফ্ফরবাদ বা কোটলি এলাকা, সেগুলোকে যে কোনো মুহূর্তে ধ্বংস করা হতে পারে বলেই একটা আগাম খবর চলে আসছে। প্রাক্তন সেনাকর্তা রয়েছেন উৎপলবাবু আমাদের সঙ্গে, আমি তার কাছেও যাওয়ার চেষ্টা করব। যে ছবিটা উঠে আসছে, যে এই যে পাকিস্তানের পাকিস্তানের নুনান্তে পান্তা ফোড়ানোর দশা, দেশটি দেউলিয়া হওয়ার দোরগোড়া দাঁড়িয়ে আছে বলে অনেকে মনে করেন। এই অবস্থায় পাকিস্তান বারে প্রাক্তন সেনা অফিসার বা জঙ্গি বাহিনী ফর্ম করে ভারতে পাঠিয়ে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করছে। এবার ভারত বোধহয় ছেড়ে দেবে না, কারণ আন্তর্জাতিক পরিস্থিতি অনেকটি ভারতের পক্ষে রয়েছে। ফলে যে লঞ্চ প্যাডগুলো 50টার মতো তৈরি করা হয়েছে কোটলি মুজফ্ফরবাদ ঘিরে, এগুলোকে ধ্বংস করার ক্ষেত্রে ফের কি একটা সার্জিক্যাল স্ট্রাইক ভারতের মানুষ দেখতে চলেছে? কি মনে হচ্ছে, কি সম্ভাবনা? কিছু বলা যায় না, কিন্তু কয়েকটা জায়গায় আমরা একটু ওভার রিঅ্যাক্ট না করলেই ভালো হয়। শুনুন, যতদিন আরব কান্ট্রিজ গুলো আছে, যতদিন ওই অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ আছে, তখন পাকিস্তানের ওই নুনান্তে পান্তা ফুরোয় সেরম অবস্থা হবে না।
ওরা যে সফট লোন গুলো পায় ইট গেটস কনভার্টেড টু এড, লেট আস নট ফরগেট দ্যাট। আর আমেরিকা সব সময় জাক্সটাপোজিশনিং গেম খেলবে। আমেরিকা কখনো, আমরা কখনো 4-1 জিতবো না, ওরা চেষ্টা করবে 1-all 2-all 2-1 লিড নিলাম, ওটাকে আবার পাকিস্তান আর একটা গোল দিয়ে দিল, আমরা 3-2 লিড নিলাম, এই জিনিসটা হবে। কাজেই আমাদের প্রথম ভরসা হচ্ছে আমাদের নিজেরা আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার বর্ডারে আমাদের তৈরি আছে। এখন রেগুলার বেসিসে মেরিন কমান্ডো যেগুলোকে আপনার মার্কোস বলছেন, এয়ারফোর্স কমান্ডো যেগুলো গারুডাস বলছেন, তাদের সঙ্গে আমাদের কমান্ডো ফোর্স, প্যারা কমান্ডো সব জায়গায় তৈরি আছে। আর ওরা যে সেই সফট আন্ডারবেলি মানে জম্মুর এরিয়া বা পাঞ্জাব জম্মুর বর্ডার বা জাস্ট পীর পাঞ্জাবের ওখান থেকে এক গাদা স্লিপার সেল ঢোকাবার চেষ্টা করে, সেগুলো আমরা ব্যর্থই হবে। নিজের ক্ষমতায় ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। প্রাক্তন সেনাকর্তা উৎপল ভট্টাচার্য সঙ্গে ছিলেন। অভিজ্ঞ একটা বিষয় পরিষ্কার যে যেটা বলছিলেন প্রাক্তন সেনাকর্তারা, যে ভারতের সমরসজ্জা বাড়ছে, ভারতের টেকনিক ক্রমশ উন্নত হচ্ছে, সারা বিশ্ববন্দিত, এবং যে কারণে ভারত ক্রমশ এগিয়ে যাচ্ছে, যা পাকিস্তানের হিংসার কারণ এবং আতঙ্কেরও কারণ। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে জিরো আওয়ারে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, পরিস্থিতির সঙ্গে সঙ্গে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন, নভেম্বর ডিসেম্বর পেরিয়ে 2025 আসবে, নজর তো থাকবেই। তবে শেষ কথা, চিফ রিপোর্টার যেমন বললেন, হিংসা বাড়ছে পাকিস্তানের, কিন্তু একটাই কথা রয়েছে, তোমার হিংসা আমার জয়, ভারত পায় না ভয়।